ফকনার ইশারা করতেই একজন এসে তাকে পিঠে তুলে নিল। নিশো মৃদু স্বরে বললেন, অনেক কিছুর পিঠেই চড়েছি, মানুষের পিঠে কখনো চড়িনি। ফকনার বলল, আপনাকে অল্প কিছু সময় কষ্ট করতে হবে মিস্টার নিশো। ভোর 6:25 আমাদের উদ্ধারকারী প্লেন আসবে। এখানে এমন কিছু কি আছে যা আপনি সঙ্গে নিতে চান? না, কয়েকটা প্রেমের কবিতা লিখেছিলাম, সেগুলি আমি মামাকে দিয়ে যেতে চাই। মামাকে দিয়ে অর্থহীন, ওকে আমি এক্ষুনি মেরে ফেলবো। অসম্ভব, আমার চোখের সামনে কাউকে হত্যা করতে পারবে না, চোখের আড়ালেই করা হবে। না না, দয়া করো। ফকনার হেসে ফেলল। নিশো চোখ বন্ধ করে উচ্চস্বরে বললেন, ঈশ্বর দয়া করো। বলেই খেয়াল হলো তিনি একজন নাস্তিক, তবু তিনি আবারও ঈশ্বরের নাম নিলেন। 25 ডিসেম্বর ভোর 6:20। এয়ারপোর্টে সবাই অপেক্ষা করছে। ফকনারের হাতে সিগারেট, তার মুখ হাসি হাসি। 50 জন কমান্ডোর সবাই আছে। একটা অস্বাভাবিক ঘটনা, বিশ্বাসও হতে চায় না এমন ঘটনা, কিন্তু এটা স্বপ্ন নয়, সত্যি। ওই তো জুলিয়াস নিশোর চোখ বড় বড় করে তাকিয়ে আছেন। ইঞ্জিনের আওয়াজ আসছে, প্লেন এসে পড়ল বোধহয়। রানওয়ে ভালো নয়, তবু প্লেন নামতে বা উঠতে অসুবিধা হবে না। ডাকোটা প্লেনগুলো ধান খেতেও নেমে পড়তে পারে। ফকনার চেঁচিয়ে উঠল, স্কোয়াড অ্যাটেনশন, গেট রেডি। কমান্ডোদের মধ্যে একটা চাঞ্চল্য জাগলো। হ্যাঁ, প্লেন দেখা যাচ্ছে, ডাকোটা প্লেন। ফকনারের নির্দেশে ওয়্যারলেসে প্লেনের ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। হ্যালো ডেকোটা, বুনো হাঁস কলিং। হ্যালো ডেকোটা, বুনো হাঁস কলিং ওভার। হ্যালো ডেকোটা। প্লেনের পাইলটকে শেষ পর্যন্ত ধরা গেল। ফকনার কথা বলবার জন্য এগিয়ে গেল। গুড মর্নিং ডেকোটা, অ্যান্ড হ্যাপি ক্রিসমাস। হ্যাপি ক্রিসমাস। কর্নেল ফকনার? হ্যাঁ, তোমাদের জন্য একটা বড় রকমের দুঃসংবাদ আছে, বলে ফেলো। আমি তোমাদের নেবার জন্য নামছি না। কিছুক্ষণ আগেই আমাকে জানানো হয়েছে যে নিশোকে উদ্ধারের যে মিশন পাঠানো হয়েছে তা বাতিল করা হয়েছে। কেন? জেনারেল ডোফার সঙ্গে আমেরিকান সরকারের চুক্তি হয়েছে, তারা এখন ডোফাকেই রাষ্ট্রপ্রধান হিসেবে চায়। ভালো কথা, আমাদের কি হবে? পাইলট সে কথার কোনো জবাব দিল না। বিমানটি এয়ারপোর্টের উপর দুবার চক্কর দিয়ে দক্ষিণ দিকে উড়ে গেল। সবাই তাকাচ্ছে, কিছু একটা শুনতে চায় ফকনারের কাছ থেকে। কি বলা যায়? ফকনার আকাশের দিকে তাকিয়ে বলল, বন্ধুরা, চমৎকার একটি সকাল। রবিনসন ভ্রু কুঁচকে বলল, ব্যাপারটা কি? ফকনার জবাব দিল না। প্যাকেট থেকে সিগারেট বের করলো, প্যাকেট বাড়িয়ে দিল রবিনসনের দিকে। রবিনসন বিরক্ত মুখে বলল, আমি সিগারেট ছেড়ে দিয়েছি। ক্যান্সারের ভয়ে? রবিনসন ঠান্ডা গলায় বলল, কেন আজে বাজে কথা বলছো? যা জানতে চাচ্ছি তা বলো। কি জানতে চাচ্ছ? ফকনার সিগারেটের লম্বা টান দিয়ে বলল, ব্যাপারটা তুমি যতটুকু জানো আমিও ঠিক ততটুকুই জানি। ওয়্যারলেসে কথাবার্তা যা হয়েছে তুমি শুনেছ। তারপরে আমাকে জিজ্ঞাসা করবার অর্থ কি? এসব হচ্ছে মেয়েলি স্বভাব। মেয়েলি স্বভাব হোক না হোক, আমি পরিষ্কারভাবে জানতে চাই, তুমি কি ভাবছো? আমি এই মুহূর্তে কি ভাবছি জানতে চাও? হ্যাঁ, আমি এই মুহূর্তে ভাবছি 1 কাপ গরম কফি পেলে মন্দ হয় না। রসিকতা করছো? না, রসিকতা করব কেন? সত্যি সত্যি কফির পিপাসা বোধ হচ্ছে। সবার জন্য গরম কফির ব্যবস্থা করো, সেই সঙ্গে খাবার দাবার। শীতকালের নেকড়ের মতো ক্ষুধার্ত বোধ করছি। এর চেয়ে বেশি কিছু তোমার বলার নেই? আপাতত না। কফি কি আমরা এয়ারপোর্টেই খাবো? মন্দ কি? এরকম একটা খোলামেলা জায়গায়? অসুবিধা কি? দেখো ফকনার, তোমার বুদ্ধির উপর আমি চিরকাল আস্থা রেখে এসেছি, তবুও বলছি, তোমার কি মনে হয় না জেনারেল ডোফা বিমান থেকে একটা আক্রমণ চালাতে পারে? মনে হয় না। ডোফার কথাবার্তা বোকার মতো নয়, কিন্তু সে তোমার মতোই বুদ্ধিমান। কাঁচা কাজ করবে না, আলাপ আলোচনায় বসবে। কিসের আলোচনা? ডোফা আমাদের সঙ্গে একটা চুক্তিতে আসতে চাইবে বলে আমার ধারণা। সে আমাদের অক্ষত অবস্থায় এদেশ থেকে চলে যেতে দেবে, তার বদলে নিশোকে ওদের হাতে তুলে দিতে হবে। হরতনের টেক্কা আমাদের হাতে। তাতে কিছু কিছু খেলায় হরতনের টেক্কা মূল্যহীন। নিশো মূল্যহীন নয়, সেটা তুমি জানো, আমি জানি, জেনারেল ডোফাও জানে।
নিশো যতক্ষণ আমাদের কাছে আছে ততক্ষণ ভয় নেই। বেটা বেঁচে আছে তো? বাঁচিয়ে রাখো। নিশো হচ্ছে আমাদের বেঁচে থাকার পাসপোর্ট। ওকে ঠিক মতো রাখো। দ্রুত ফকির ব্যবস্থা হলো। প্রিন্টিং মিস্টেক ছিল, এটা হবে দ্রুত কফির ব্যবস্থা হলো। ফকরান, অনেক প্রিন্টিং মিস্টেক, আবারও ফকির লেখা হয়েছে, ফকরান লেখা হয়েছে। ফকনার কফির মগ হাতে নিয়ে ছোট্ট শান্ত গলায় একটি বক্তৃতা দিল। বন্ধুগণ, বুঝতেই পারছো, ক্ষুদ্র একটা সমস্যা দেখা দিয়েছে। যারা আমাদের এই কাজে লাগিয়েছে তাদের কাছে আমাদের প্রয়োজন ফুরিয়েছে। আমরা ফাঁদে আটকা পড়ে গেছি। পশুদের জন্য একটা ফাঁদ ভয়াবহ ব্যাপার। একবার ফাঁদে আটকা পড়লে তারা বেরোতে পারে না। সৌভাগ্যক্রমে আমরা পশু নই, মানুষ, এবং বুদ্ধিমান মানুষ। ফাঁদ কেটে বেরিয়ে আসবো। আপাতত আমরা যা করব তা হচ্ছে কভার নেব, যাতে অনুসন্ধানী বিমান আমাদের দেখতে না পায়। কারো কি এই প্রসঙ্গে কোনো কিছু বলার আছে? একজন হাত তুলল। ফকনার বলল, কি বলার আছে? আমাদের মধ্যে যাদের যাদের বাথরুম পেয়েছে তারা কি বাথরুমের কাজটা এয়ারপোর্টে সারতে পারে? এদের এখানে ভালো বাথরুম আছে। সবাই হা হা করে হেসে উঠল। হাসি আর থামতেই চায় না। ফকনার আরেকটি সিগারেট বের করতে করতে মনে মনে বলল, দলটা ভালো, এদের বিশ্বাস করা যায়, এদের উপর ভরসা করা যায়। বাথরুম সারবার জন্য 10 মিনিট দেওয়া হলো। ডিসমিস। 1 ঘন্টা 21 মিনিটের মাথায় কারারক্ষী মাওয়া, একজন আর্টিলারির ক্যাপ্টেন, 2 জন সেকেন্ড লেফটেন্যান্ট এবং একজন হাবিলদার মেজরকে নিয়ে জনাথন উপস্থিত হলো। মাওয়া জীবিত হলেও গুরুতর আহত। গুলি লেগে তার বাঁ হাতের 3টে আঙুল উড়ে গেছে। ডান পায়ের উরুতেও গুলি লেগেছে। তাকে কাঁধে করে বয়ে নিয়ে আসতে হয়েছে। বাকি অফিসাররা সুস্থ, তবে তারা বড় ধরনের ধাক্কা খেয়েছে। চোখে মুখে দিশেহারা ভাব। অপ্রকৃষ্টদের মতো চেহারা, চোখ রক্তবর্ণ। ফকনার বলল, মাওয়া, তুমি কেমন আছো? মাওয়া জবাব দিল না। ফকনার বলল, তোমাদের উপর দিয়ে সামান্য একটু ঝামেলা গিয়েছে বুঝতে পারছি। আমি দুঃখিত। তোমাদের জন্য কফি হচ্ছে, কফি খাও, ভালো লাগবে। তোমাদের কারোর যদি ধূমপানের অভ্যাস থাকে তাহলে চুরুট নিতে পারো, ভালো চুরুট আছে। কেউ কোনো উত্তর দিল না। আর্টিলারি ক্যাপ্টেন একদলা থুথু ফেলল। তোমাদের এখানে আনার উদ্দেশ্যটা ব্যাখ্যা করা দরকার। আমি জেনারেল ডোফাকে বড় রকমের একটা ধোঁকা দিতে চাই। তোমাদের সাহায্য ছাড়া তা সম্ভব হচ্ছে না। তোমরা যা করবে তা হচ্ছে জেনারেল ডোফার সঙ্গে যোগাযোগ করবে। আমি যা শিখিয়ে দেই ওয়্যারলেসে তাকে তাই বলবে, খুব বিশ্বাসযোগ্যভাবে বলবে। আমি তোমাদের কাছ থেকে প্রথম শ্রেণীর অভিনয় চাই। বলতে বলতে ফকনার হাসলো। প্যান্টের পকেট থেকে সিগারেট বের করলো। তোমরা যা বলবে তা হচ্ছে, ফকনার কথা শেষ হওয়ার আগেই আর্টিলারি ক্যাপ্টেন কঠিন গলায় বলল, তুমি যা বলবে আমরা তাই করব, এরকম মনে করার কোনো কারণ আছে কি? ফকনার বিস্মিত ভঙ্গি করলো, যেন খুবই অবাক হয়েছে। আমি যা বলবো তুমি তা করবে না? আমরা কেউ করব না। বহুবচনে কথা বলছো কেন? তুমি তোমার নিজের কথা বলো। যা করতে বলবো তা করবে না? না। খুব ভালো কথা। সাদাসাদি আমার পছন্দ না। ভয় দেখিয়ে রাজি করানোতেও আমার বিশ্বাস নেই। আমি সহজ সরল লোক। যেহেতু তুমি আমার কোনো কাজে আসছো না, কাজেই তোমাকে বাঁচিয়ে রাখার কোনো যুক্তি দেখছি না। ফকনার ঠোঁটের সিগারেট ছুঁড়ে ফেলে দুপা এগিয়ে গিয়ে খাপ থেকে পিস্তল টেনে বের করলো। তার মুখের রেখা একটুও বদলালো না। ঠোঁটের ফাঁকে যে হাসি লেগেছিল সেই হাসিও লেগে রইল। পরপর দুবার গুলির শব্দ হলো। শব্দ মেলাবার সঙ্গে সঙ্গেই তার শান্ত গলা শোনা গেল, বেটে এল, ডেড বডি সরিয়ে নিয়ে যাও, আর এদের কফি দেওয়ার ব্যবস্থা করো। আর তোমরা যারা এখনো বেঁচে আছো তাদের বলছি, কোন রকম জোর জবরদস্তি নেই। আমার কথা যারা শুনতে চাও না তাদের শুনতে হবে না, তবে যারা শুনবে তারা ভালো মতো শুনবে, এইটুকু আশা করি। মাওয়া ভাঙা ভাঙা গলায় বলল, জেনারেল ডোফাকে কি বলতে হবে? বলছি, তার আগে কফির পর্ব শেষ হয়ে যাক। নিশো এক দৃষ্টিতে এদের দিকে তাকিয়ে আছেন। এত দূর থেকে কথাবার্তা তিনি কিছুই শুনতে পাচ্ছেন না, হত্যার দৃশ্যটি শুধু দেখেছেন। এত সহজে একজন শান্ত ভঙ্গিতে মানুষকে খুন করা যায় তা তার কল্পনাতেও ছিল না।
তিনি শব্দ করে বমি করলেন। তার নাড়ি ভুঁড়ি যেন উঠে আসতে চাইছে। মনে মনে বললেন, হে ঈশ্বর, এ কি দেখলাম। তার মনে রইল না যে তিনি ঈশ্বর বিশ্বাস করেন না, স্বর্গ নরক তিনি বিশ্বাস করেন না। জেনারেল ডোফা বিস্মিত গলায় বললেন, মামা, তুমি যা বলছো তাকে সত্যি? হ্যাঁ সত্যি। ফকনার মারা পড়েছে? হ্যাঁ পড়েছে। আর নিশোর কি অবস্থা? মারা গেছে স্যার। তোমার গলায় এমন শুকনো শোনাচ্ছে কেন? আমি আহত, হাঁটুতে গুলি লেগেছে, হাতের 3টি আঙুল উড়ে গেছে। শুনে অত্যন্ত দুঃখিত হলাম। তবে দেশের জন্য সবাইকে কিছু না কিছু ত্যাগ করতে হয়। তুমি কয়েকটা আঙুল ত্যাগ করলে। জি স্যার। আমাদের দিকে হতাহতের সংখ্যা কেমন? অনেক। তাতে কোনো অসুবিধা নেই। নিহতদের ক্ষতিপূরণের ব্যবস্থা হবে। বিরাট ক্ষতিপূরণ। তাদের সবাইকে জাতীয় বীর ঘোষণা করা হবে। শুনে খুশি হলাম। শোনো, নিশোর মৃতদেহ কি লুকানো হয়েছে? হ্যাঁ। খুব ভালো, খুবই ভালো। অত্যন্ত আনন্দের সংবাদ। দেশের সর্বোচ্চ সামরিক খেতাব তোমার জন্য ব্যবস্থা করা হবে। আপনাকে অসম্ভব ধন্যবাদ স্যার। আপনার পক্ষে কি এখানে আসা সম্ভব হবে? সৈন্যরা আপনাকে দেখতে পেলে অত্যন্ত আনন্দিত হবে। তারা বীরের মতো যুদ্ধ করেছে। আমি আসব। সৈন্যরা আমার সন্তানের মতো। আমি অবশ্যই আসব। সামরিক হেলিকপ্টারে করে আসব। কখন রওনা হবেন স্যার? ধরো 10 মিনিট। 10 মিনিটের মাথায় রওনা হচ্ছি। জেনারেল ডোফা রিসিভার নামিয়ে পাশে দাঁড়ানো মিলিটারি একটারি চোখে চোখ রেখে হাসলো। মুহূর্তের মধ্যে হাসি সামলে নিয়ে মৃদু গলায় বলল, মামা মিথ্যা কথা বলছে, সাজানো কথা বলছে। মিলিটারি অ্যাটাচি অবাক হয়ে বললেন, আমার কাছে কিন্তু স্যার সাজানো কথা বলে মনে হয়নি। তোমার বুদ্ধি একটা গরিলার বুদ্ধির চেয়ে খুব বেশি নয় বলেই কিছু বুঝতে পারছো না। ও ধরা পড়েছে ফকনারের হাতে। বেটা যা বলতে বলেছে তাই সে বলেছে। বানরের মতো ভীরু একদল মানুষ নিয়ে আমার সৈন্যবাহিনী সাজানো। মিলিটারি অ্যাটাচি একবার ভাবলো, জিজ্ঞেস করে, স্যার কি করে বুঝলেন মামা মিথ্যা কথা বলছে? কিন্তু জিজ্ঞেস করার মতো সাহস সঞ্চয় করতে উঠতে পারল না। সে আসলেই ভীরু। সময় 12টা 25। দুটি ট্রান্সপোর্ট হেলিকপ্টার পোর্টারের উপর দিয়ে চক্কর দিচ্ছে। জেনারেল র্যাবি নিজেই এসেছে। তার সঙ্গে 117 জনের একটি সুসজ্জিত কমান্ডো দল। হেলিকপ্টার দুবার নামার মতো ভঙ্গি করে উপরে উঠে গেল। র্যাবি পুরোপুরি নিশ্চিত হতে পারছে না। জেনারেল ডোফার ধারণা যদি সত্যি হয়, তাহলে হেলিকপ্টার নিয়ে নিচে নামা হবে বড় ধরনের বোকামি। সরাসরি বাঘের মুখে পড়ে যাওয়া, তার চেয়ে আকাশে থাকা ভালো। ফোর্টনের 37 মাইল উপরে প্যারাপ্রুটার নামানো হয়েছে। ইতিমধ্যে তারা এসে পড়ুক, ব্যস্ততার কিছু নেই। জেনারেল র্যাবির চোখে ফিল্ড টেলিস্কোপে দেখা যাচ্ছে বিরান জনভূমি। এর মানেও সে বুঝতে পারছে না। র্যাবি হেলিকপ্টার পাইলটের পেছনে বসেছিল। পাইলটের কাঁধে টোকা দিয়ে বলল, কিছু বুঝতে পারছো? পাইলট মাথা ঘুরিয়ে বলল, একটা জিনিসই বুঝতে পারছি, সেটা হচ্ছে ফোরকন্ডেতে কেউ নেই। ঘাপটি মেরে বসে আছো হয়তো, তা থাকতে পারে। তুমি ফায়ারিং রেঞ্জের বাইরে আছো তো, তা আছি। 10 মিনিটের মাথায় প্যারাট্রুপাররা ফোরটনকে ঢুকলো। গ্রাউন্ড থেকে জানানো হলো অল ক্লিয়ার। জেনারেল র্যাবিকে নিয়ে হেলিকপ্টারে নেমে এলো। জেনারেল র্যাবি প্রথম যে কথাটি বলল তা হচ্ছে, এতে দেখি ভয়াবহ অবস্থা। এটা কি করেছে? ফোরটনকো মোটামুটি একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যেখানে সেখানে মৃতদেহ পড়ে আছে। ফ্যামিলি কোয়ার্টারগুলি থেকে মহিলা এবং শিশুদের কান্না শোনা যাচ্ছে। জেনারেল র্যাবি কঠিন গলায় বললেন, ফোরটনকোকে কেউ নেই। এ সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হবার পর আমাকে জানাও। আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। প্রতিটি ঘর দেখা হয়েছে স্যার। ভালো কথা। 100 ভাগ অ্যালার্ট থাকতে হবে। ব্যাংকারগুলির পজিশন নাও। নেওয়া হয়েছে স্যার। চমৎকার। ফ্যামিলি কোয়ার্টারে যারা আছে তাদের নিয়ে আসার ব্যবস্থা করো। তাদের কাছ থেকে শোনো কি হয়েছে। আর ডেড বডিগুলোর একটা ব্যবস্থা করো। কজন মারা গেছে তাদের লিস্ট তৈরি করো। প্যারাট্রুপার বাহিনীর কমান্ডার কে? কর্নেল ফাতা। সে কোথায়? আমার কাছে কি ইতিমধ্যে তার রিপোর্ট করার কথা না? স্যার, আমি ওনাকে খবর দিচ্ছি।
জেনারেল র্যাবি বিরক্তিতে ভ্রু কুঁচকালো। আর ঠিক তখনই ভয়াবহ বিস্ফোরণ হলো। ফোরটনকের গুদাম ঘরটি বিস্ফোরণের চাপে কয়েক ফুট শূন্যে উঠে গিয়ে প্রচন্ড শব্দে গড়িয়ে পড়ল, আর তার সঙ্গে সঙ্গে একসাথে বেশ কিছু এলএমজি গর্জে উঠল। র্যাবি শুধু বলল, কি হচ্ছে? এর বেশি কিছু বলতে পারল না, কারণ তার কথা শেষ হবার আগেই দ্বিতীয় বিস্ফোরণটি ঘটেছে। মাথার উপরে বিম দেয়া উঁচু ছাদ খুলে আসছে। প্যারাট্রুপার দলের অধিনায়ক কর্নেল ফাতা ফোরটনকে সার্বদক্ষিণে ব্যাংকারে বসে অনুসন্ধানী দল কিভাবে পাঠানো হবে তা ঠিকঠাক করছিল। তার মুখে চুরুট। বিস্ফোরণের পরপর সে ঠান্ডা গলায় বলল, খুব বড় রকমের বোকামি হয়েছে, খুবই বড় ধরনের বোকামি হয়েছে। কি বোকামি হয়েছে তা বলার মতো অবসর হলো না। 3 ইঞ্চি মর্টারের একটি গোলা এসে পড়ল, নিখুঁত নিশানা, যার থেকে অনুমান করা যায় ব্যাংকারগুলির পজিশন মতো মর্টারের গোলা ছোড়া হচ্ছে। প্রতিটি ব্যাংকার আক্রান্ত হবে। পরবর্তী 20 মিনিটে যা ঘটল তার নাম হচ্ছে হতবুদ্ধি সৈন্যবাহিনীর রিফ্লেক্স অ্যাকশন জনিত বিশৃঙ্খলা। ওরা ভেতর থেকে আক্রান্ত হয়েছে, এটা বুঝতে বুঝতেই বেশ কিছু সময় নষ্ট হলো। ব্যাংকারের নিরাপদ আশ্রয়ে যারা ছিল তারা ভেতরের দিকে গুলি করবে কি করবে না সে সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলল। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হলো তারা ক্রল করে আক্রমণের কেন্দ্রবিন্দুতে যাবে, কিন্তু আক্রমণের কোনো কেন্দ্রবিন্দু ছিল না। তাদের অস্ত্রশস্ত্র ছিল দূরপাল্লার জন্য উপযুক্ত। প্রায় হাতাহাতি পর্যায়ের যুদ্ধের প্রস্তুতি তাদের ছিল না। বিপক্ষ দলের জনবল সম্পর্কেও একটি ভুল ধারণা তৈরি হলো, যা মানসিকভাবে তাদের কাবু করে ফেলল। শুধু হেলিকপ্টার দুটির পাশে দাঁড়ানো 10 জনকে একটি ইউনিটের মাথায় ঠান্ডা রাখলো। মুহূর্তের মধ্যে তারা দুটি লাইট মেশিন গান বসিয়ে ফেলল, যে ভুলটা সবাই করেছে। পাগলের মতো নির্বিচারে গুলিবর্ষণ তো তারা করলো না, কভার নেবার চেষ্টা করতে লাগলো। রবিনসন তার দলের সবচেয়ে শক্তিশালী অংশকে রেখেছিল হেলিকপ্টার দখলের জন্য। তারা তা করতে পারল না। হেলিকপ্টার রক্ষী বাহিনী রবিনসনের দলকে কাছে ঘেঁষতে দিল না। রবিনসনের দল যা করতে পারল তা হচ্ছে রকেট লঞ্চারের সাহায্যে দুটি হেলিকপ্টার একটিতে আগুন ধরিয়ে দেয়। ফোরটনকের সর্বত্রই আগুন জ্বলছে। রবিনসন হেলিকপ্টার রক্ষী বাহিনীর নজর ঢাকবার জন্য একটি স্মোক বোম ব্যবহার করেছে। সেই ঘন কালো ধোঁয়ার চারিদিকে অন্ধকার। বাইরের ব্যাংকারগুলি থেকে HMGর গুলিবর্ষণের কান ফাটানো আওয়াজ। তারা গুলি চালাচ্ছে বাইরে, যে কোনো মুহূর্তে বাইরে থেকে আক্রমণ হবে, এটাই তাদের গুলিবর্ষণের কারণ। হতভম্ব জেনারেল র্যাবি চরম বিশৃঙ্খলার মধ্যে ডোফার সঙ্গে যোগাযোগ করলো। ভাঙা ভাঙা গলায় বলল, বড় রকমের ফাঁদে পড়ে গেছি স্যার। ডোফা শুকনো গলায় বলল, কি ব্যাপার? ফকনারের দল ভেতর থেকে আমাদের আক্রমণ করছে। আশঙ্কা করছি বাইরে থেকে, অর্থাৎ দক্ষিণ দিক থেকে আক্রমণ হবে। এখন কি আক্রমণ বন্ধ? জি, কিছুক্ষণ আগে গোলাবর্ষণ বন্ধ হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কি? এখনো পুরো রিপোর্ট পাইনি, তবে অবস্থা বেশি ভালো না, বলা যেতে পারে খুবই খারাপ অবস্থা। তুমি জেনারেল না হয়ে একটা ছাগল হলে ভালো হতো। আমরা পরিস্থিতির শিকার হয়েছি স্যার। পরিস্থিতি? তোমাদের পশ্চাৎ দেশ দিয়ে প্রবেশ করানো হবে। জেনারেল ডোফা ওয়্যারলেস রিসিভার নামিয়ে রেখে দীর্ঘ সময় চুপ করে বসে রইল। র্যাবের কাছ থেকে ক্ষয়ক্ষতির পুরো বিবরণ পাওয়ার পর জেনারেল ডোফা মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে পাঠালো। তাদের রুদ্ধদ্বার বৈঠক চলল প্রায় ঘণ্টাখানেক। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করে না। রাষ্ট্রপ্রধানরা তাদের বিরাট বিপর্যয়ের সময়ও মাথা ঠান্ডা রাখেন, হাসি মুখে কথা বলেন। জেনারেল ডোফাও তাই খুব ঠান্ডা মাথায় হাসি মুখে যে কথাটি শেষ মুহূর্তে বললেন তার সরল অর্থ হচ্ছে, ঈশ্বর দুটি শয়তান তৈরি করেছেন। দুটির একটি হচ্ছে আদমকে গন্ধফল খাইয়েছে, আর অন্যটি হচ্ছে মার্কিন সরকার। রাষ্ট্রদূত সেই কথায় প্রাণ খুলে হাসলো, মধুর সুরে বলল, আপনি খুবই রসিক, তবে ভয় নেই, আমরা আপনার পেছনে আছি। ডোফা হাসি মুখে বলল, শুনে খুবই আনন্দ হচ্ছে, তবে সমস্যা কি জানেন? সমস্যা হচ্ছে আপনারা একই সঙ্গে 2-3 জনের পেছনে থাকেন। এই মুহূর্তে হয়তোবা অন্য একজন জেনারেলের পেছনেও আছেন, আবার কে জানে হয়তোবা ফকনারের পেছনেও আছেন। আপনি খুবই রসিক। ঠিক ধরেছেন, খুবই রসিক। দুপুরে ডোফা তার স্বভাব নিয়মের ব্যতিক্রম না করে নদীতে সাঁতার কাটতে গেল। তার জন্য একটি ক্যাবিনেট মিটিং করতে হলো। এখন তার কোনো কিছুতেই মন বসছে না। নদীর পাড়ে
টিভি ক্যামেরাম্যান, সরকারের তথ্য মন্ত্রণালয়ের তথ্যচিত্রের গাড়ি এবং বেশ কজন